আমার বিয়ের দিন আমার ফুফি আমার হবু বাসরকে বিয়ে করে আমার বিয়ের আসরে উপস্থিত হলেন। ওনাদের দুজনকে বর বউ বেশে দেখে পুরো বিয়ে বাড়ি স্তব্ধ হয়ে গেল। আমার বাবা ফুফির সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, এসব কি লিমা? ফুফির স্পষ্ট জবাব, আমরা বিয়ে করেছি। বাবা ফুফিকে মারার জন্য তেড়ে গেলে সামনে বাধা হয়ে দাঁড়ায় মনির চৌধুরী, আমার হবু বাসর। লিমা আমার স্ত্রী, ওর গায়ে হাত তোলার অধিকার আপনার কেন এই পৃথিবীর কারোরই নেই। এসব কি বলছো? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? আজকে তোমার ছোট ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে, আর তুমি আমার বোনকে নিয়ে এসে বলছো তোমরা বিয়ে করেছো। তামাশা করো আমার সাথে? ফুফি মনির চৌধুরীকে সরিয়ে আমার বাবার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলে, তামাশা তো তুমি আমাদের সাথে করেছো। 15 বছর ধরে তুমি আমাদের জীবনের সাথে তামাশা করে চলেছো। যে ছেলের সাথে নিজের বোনের বিয়ে দিতে পারোনি, সে ছেলের ছোট ভাইয়ের সাথে নিজের মেয়ের বিয়ে কিভাবে দিচ্ছ? তুই এই ছেলেটাকে পছন্দ করতি, কিন্তু আমাকে। কোনো নাটক করো না ভাইজান। এখন বলো না প্লিজ যে তুমি অন্য ছেলে ভেবেছিলে। তোমার নাটক দেখতে দেখতে ক্লান্ত আমরা। আমার মেয়েটা, তোমার মেয়ে তুমি বুঝে নাও। আর অদ্দার ফুফির জায়গা থেকে আমার অবশ্যই ওর জন্য খারাপ লাগছে, কিন্তু যখন নিজেকে একজন প্রেমিকার জায়গায় দাঁড় করায় আর প্রতিপক্ষ তুমি হয়ে যাও, তখন একটা পৈশাসিক আনন্দ হচ্ছে। আমরা বিষয়টা আগে জানানো উচিত ছিল, কিন্তু এইটুকু তোমার পাওনা ছিল। আমাদের জীবন থেকে 15টা বছর তুমি নষ্ট করে দিয়েছো। শুভকামনা রইল তোমার আর তোমার মেয়ের জন্য। গুড বাই, চলো মনির। আমার ফুফি ওই লোকটার হাত ধরে চলে গেল, একটা বার আমাকে তাকিয়ে দেখলো না। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। আমার পাশ থেকে আমার হবু বর উঠে গেল। ওনাকে আমার বাবা আটকাতে গেলে উনি হাত ছাড়িয়ে নিয়ে বললেন, আমার বড় ভাই যেখানে আপনার বোনকে বিয়ে করেছে, সেখানে আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে পারি না। সমাজ বলেও তো কিছু একটা আছে। সমাজের বাইরে গিয়ে তো আমরা বসবাস করতে পারবো না। আমার ভাই আর ভাবি দুজনেই আরাধ্যার সাথে অন্যায় করেছে, কিন্তু সে অন্যায় আপনার অন্যায়ের সামনে কোনো কিছুই না। আপনার কারণে দুইটা ভালোবাসার মানুষকে দীর্ঘ 15টা বছর আলাদা ছিল। বাবা, আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আজকের এই অসম্মানটা হলে ওকে আমি বাঁচাতে পারবো না। একটু দয়া করো। আমার কিছু করার নেই, সরি আরদ্দা। একে একে বরসহ বরযাত্রী সকলে বিদায় নিল। আমার বাবাকে এতটা অসহায় আমি আগে কখনো দেখিনি। একটা চেয়ারে মাথা নিচু করে বসে আছে, চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। আমার অবশ্য কোনো অনুভূতিই কাজ করছে না। কতজনের কত কানে আসছে, কেউ ফুফির খারাপ বলছে, কেউ বা আমার বাবাকে। সকলের সকল অনুভূতি আমার জন্য। বড়দের রেষারেষির মাঝে একটা ভিকটিম আমি। বিয়ের মানুষ বিয়ে বাড়ির মানুষজন চলে যাবার প্রস্তুতি নিচ্ছে। নাটক দেখা তো শেষ এখন, আর দেখে কি করবে? আমিও উঠে দাঁড়ালাম। সকলের অনুভূতি আমার শরীরে কাঁটার মতো বিঁধছে। আমি নামার প্রস্তুতি নিতে কেউ একজন আমার হাত টেনে ধরে আমারও খানের আসরে বসিয়ে দিল। ভীষণ গম্ভীর গলায় একজন বলল, আপনারা কেউ যাবেন না, এখানে বিয়ে হবে। আমার ছেলের সাথে আমার বন্ধুর মেয়ের বিয়ে হবে। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। নিজের পাশে পুরুষালী শক্তপোক্ত শরীরের উপস্থিত টের পেয়ে তড়াক করে পাশে তাকালাম। কালো ব্লেজারের ভিতর সাদা শার্ট, আর তার ভিতরে দিয়ে উকি দিচ্ছে লোমশ বুকটা। ওনার চেহারা দেখার সৌভাগ্য আমার হলো না। উনি আমার থেকে অনেকটা লম্বা। আমার নজর ওনার বুক পর্যন্তই ছিল। কারো কোনো কথা আমার কর্ণগোচর হচ্ছে না। অনুভূতিহীনের মতো বসে রইলাম। আমার শ্বশুরবাড়ির ড্রয়িং রুমে বসে আছি। একজন অজানা লোককে কবুল বলে সারা জীবনের জন্য ওনার সাথে বাঁধা পড়ে গেলাম। ওনাকে দেখার সৌভাগ্য আমার এখনো হয়নি। বিদায়ের সময় আমি অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে, ততক্ষণে ইনি আমাকে ফেলে চলে গেছেন। বেশ বুঝতে পারছি বিয়েটা ওনার অমতে হয়েছে। এই বাড়ির ব্যাপারে সেপারে আলাদা। রাজপ্রাসাদের মতো বাসা। বাসায় মানুষ গম গম করে, বিরাট বড় ফ্যামিলি। আমার জামাই ছাড়া সকলে আমাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে নিয়েছে।
সমস্ত রিচুয়াল শেষ হতে হতে রাত 11টা বেজে যায়। অনেকে বউ দেখতে এসেছিলেন। অনাকাঙ্ক্ষিত বিয়ে বলে বউ দেখার হিড়িক পড়ে গিয়েছিল। অনেকে মনে করছে নেওয়াজ বাড়ির বড় ছেলে অন্যের বউ তুলে নিয়ে এসেছে। ওনাদের দাপট ওনাদের ক্ষমতার দাপটে সবকিছু করতে পারেন। সেখানে বিয়ের আসর থেকে বউ তুলে নিয়ে আসা তো ওয়ান টু এর ব্যাপার। আমাকে কেউ আমার অনাকাঙ্ক্ষিত স্বামীর রুমে নিয়ে যাবার জন্য রাজি হচ্ছিল না। সবাই আমার অনাকাঙ্ক্ষিত স্বামীকে ভয় পায়। ভয় পায় বললে ভুল হবে, যমের মতো ভয় পায়। ওনার নাম শুনলেও চঞ্চল বাচ্চাদের মাঝেও মুহূর্তের মাঝে স্থিরতা চলে আসে। আমার শাশুড়ি আমাকে নিজের ছেলের রুমে নিয়ে যাবার জন্য উঠে দাঁড়ালেন। আমার স্বামী তাকে দোতলার একদম কর্নারের রুমে। ওনার রুমের আশেপাশে 2টা রুম খালি। ওনার রুমের পাশের রুমে ভয়ে কেউ থাকতে চায় না। আমার শাশুড়ি ওনার ছেলের সম্পর্কে টুকটাক বলতে বলতে নিয়ে যাচ্ছিলেন। আমার ভিতরে ভয়ে ধুক ধুক করছে। ওনার পাশের রুমে কেউ থাকতে চায় না, সেখানে আমি ওনার সাথে রুম শেয়ার করব কিভাবে? অবশেষে সে কাঙ্ক্ষিত রুমের দরজার সামনে আমি। আমার শাশুড়ি দরজার নক করলে কিন্তু কোনো রেসপন্স নেই। ওয়াসিফ, ওয়াসিফ দরজা খুলো। রাতের বেলা কোনো সিন ক্রিয়েট আমি সহ্য করব না। 1 সেকেন্ডের মাঝে দরজা খুলবে। ওনার কথা শেষ হবার আগেই দরজা খুলে গেল। প্রথমবারের মতো আমি আমার স্বামীকে দেখলাম বাথরুম গায়ে জড়ানো অবস্থায়। এ কেমন দর্শন! প্রথমবার দেখা তো স্মরণীয় হয়ে থাকবে। উনি আমার দিকে একবারও তাকালেন না। এমন একটা ভাব ধরলেন যেন এই পৃথিবীতে ওনার মা ছাড়া আর কোনো রমণীর অস্তিত্বই নেই। কি সমস্যা? তোমার আর তোমার স্বামীর কোন ফাঁকা দানে মই দিয়েছি? আমার জীবনটা এমন অতিষ্ঠ করে তুলছো কেন? তোমার জন্য শান্তিতে গোসলও করতে পারবো না? বিহেভ ইউরসেলফ অসিফ। আমি তোমার বউ দিতে এসেছি। বউ দিতে এসেছি মানে কি? তোমার ব্রেন এতটা দুর্বল না যে কয়েক ঘন্টা আগে করা বিয়ের কথা বলে যাবে? সাইডে চাপো, আরাধ্যাকে রুমে যেতে দাও। রুমে যাবে মানে কি? আমি আমার রুমে কোনো সেকেন্ড পারসন অ্যালাউ করব না। তোমার বউ তোমার রুমে যাবে না তো কোথায় যাবে? এই রুম আজকে থেকে ওর। তোমার স্বামীকে জিজ্ঞাসা করো এই মেয়েটা কোথায় যাবে। আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি? তোমার স্বামী বাধ্য করেছে আমাকে এই বিয়েটা করতে। ভেবেছে কি ইমোশনাল ব্ল্যাকমেইল করে বিয়ে করাতে পারলেও সংসার করতে পারবে? নেভার এভার। এই মেয়েটাকে আমি কখনোই বউ হিসেবে মেনে নিব না। তখন থেকে এই মেয়েটা। ওনার মাকে কিছু বলতে না দিয়ে উনি আমাদের মুখের উপর দরজা আটকে দিলেন। দরজা আটকানোর শব্দে আমি কেঁপে উঠলাম। আমার চোখ দুটো জ্বালা করছে। এ কোনো সংসারে এসে পড়লাম আমি? আমার শাশুড়ি দরজার বাইরে থেকে চিৎকার করে বললেন, আজকের করা ব্যবহারের মূল্য তোমাকে চুকাতে হবে ওয়াসিফ। আজকের বলা প্রত্যেকটা কথা আমি মনে রেখে দিলাম। মনে রেখো, সবগুলো কথা আমি একদিন ফিরিয়ে দিব। মাইন্ড ইট। পুরো এলাকা রটে গেল। নেওয়াজ বাড়ির বড় ছেলে বিয়ের আসর থেকে বউ তুলে নিয়ে এসেছে। গতকাল আমাকে দেখতে আসা মানুষের মাঝে কেউ একজন খুব মশলা মিশিয়ে খাবারটা এলাকায় রটিয়ে দিয়েছে আমার শ্বশুরের প্রতিপক্ষ দলের নেতার কথায়। সেই নিয়ে সকাল থেকে বাড়ির আবহাওয়া বেশ গরম। গতকাল রাতটা আমি আমার শাশুড়ির সাথে আমার অনাকাঙ্ক্ষিত স্বামীর পাশের রুমে কাটিয়েছি। সকাল হতে আমার শাশুড়ি আমাকে সকলের সাথে পরিচয় করাতে নিয়ে এসেছেন। তোমার শ্বশুররা 3 ভাই 1 বোন, সবার বড় তোমার শ্বশুর। আমাদের একটাই সন্তান ওয়াসিফ নেওয়াজ। তারপর তোমার ফুফু শাশুড়ি, ওনার 3 ছেলে মেয়ে। বড় ছেলে অনির্বাণ, মেজো ছেলে নিশাদ, আর সে আবার তোমার স্বামীর আত্মার আত্মা, এবং ছোট মেয়ে তমালি। তোমার মেজো শ্বশুরের 1 মেয়ে অন্না। তোমার ছোট শ্বশুরের 1 ছেলে মহিন এবং মেয়ে মৌনি। আমাদের বাড়িতে সম্পর্কের মূল্যায়ন করা হয় খুব। আমাদের বাড়িতে আমার আমার তোমার বলতে কিছু নেই। সব কিছুই সবার। চাচি কাকি বলার নিয়ম নেই।
আমাকে আর তোমার শ্বশুরকে আব্বু আম্মু আর বাকিদের মেজু আব্বু আম্মু ছোট আব্বু আম্মু বলে ডাকবা। বুঝতে পেরেছো? জি। তোমাকে কোনো কাজ করতে হবে না, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা মেড রাখা আছে, তুমি শুধু সবার সাথে মিলেমিশে থাকবা। আম্মু, আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব সবার সাথে মিলেমিশে থাকার। বাড়ির পুরুষরা আর বাচ্চারা খেতে বসে গেছে। আম্মু আমাকে বসতে বলছিল কিন্তু আমি জোর করে বললাম আমি ওনাদের সাথে খাবো। ডাইনিং টেবিল থেকে আমার শ্বশুর আর অনাকাঙ্ক্ষিত স্বামীর বাক বিতন্ডার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি কিচেনে দাঁড়িয়ে কান কাড়া করে রইলাম। আমি তোমার কাছ থেকে অসভ্যতামিটা আশা করিনি ওয়াসিফ। আমিও তো আপনার কাছ থেকে আশা করিনি আপনি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে অপরিচিত একজনের সাথে বিয়ে করিয়ে দিবেন। অপরিচিত বলেই সমস্যা, তাহলে এখন পরিচিত হয়ে নাও। সবকিছু এতই সহজ। বউ পালার বয়স হয়েছে আমার। বিয়ে যখন করেছে বউয়ের দায়িত্ব নিতে হবে তোমাকে। আমি কোনো দায়িত্ব নিব? তুমি দায়িত্ব নিবা না তো আরশি বাড়ির ফর্সি দায়িত্ব নেবে? আরশি বাড়ির ফর্সির দায়িত্ব নেবে কেন? তাদের এত কিসের টাকা পড়ছে? আপনি বিয়ে করতে বলেছেন, করেছি। আমি তো বিয়ে করতে চাইনি। বিয়ে যেহেতু আপনি করতে বলেছেন তাই দায়িত্বটা আপনিই নেবেন। দায়িত্ব না নাও তোমার বউকে তোমার রুমে থাকতে দিবা না? সে অন্য কোনো রুমে কেন থাকবে? এই বাড়িতে রুমের অভাব পড়েছে? অন্য কোনো রুমে থাকলে ফুসকা পড়ে যাবে। 1 মিনিট, বাই এনি চান্স তুমি কি বিয়ের মদ জোর করে আমাকে দিয়ে বাসর করাতে চাচ্ছ? জোর করে বাসর করে জোর করে বাচ্চা পয়দা করাতে চাচ্ছ? তাহলে তোমার ভাবনা পাল্টে ফেলো। আমার ডিএনএ আমি তোমার কথার মতো প্রতিস্থাপন করব না। কবুল বলেছি ঠিকই, কিন্তু আমি আমার ডিএনএ তাকেই দিব যাকে আমার মন চায়। আব্বু কেসে উঠলেন। আমার কান দুটো যা যা করে উঠল। নির্লজ্জ মানুষ দেখেছি কিন্তু তোমার মতো নির্লজ্জ দেখি নাই। চি! নিজের বাবার সামনে কেউ এভাবে কথা বলে? ওয়াসিফ, আমি তোমার বাবা হই, আশা করি সেই সম্মানটা বজায় রাখবা। আপনি আমার সম্মানের তোয়াক্কা করেছেন যে আমি আপনার সম্মানের কথা চিন্তা করব? আমার নামে বদনাম কি কম ছিল যে আপনি অন্যের বউ তুলে নিয়ে এসে আমার বদনাম যোগ করে দিলেন? হুট করে কাঁধে হাত রাখায় চমকে উঠলাম। আম্মু! উনি আমার মাথায় হাত রাখলেন। কিছু মনে করো না আরদ্দা। ওর মাথাটা একটু গরম হলেও মনটা ভীষণ নরম। হুট করে বিয়ে হয়েছে তো তাই ও মেনে নিতে পারছে না। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। ধৈর্য? ধৈর্য তো ধরেই আছি বহু বছর ধরে। দেখি আমার ক্ষেত্রে ধৈর্যের ফল মিষ্টি হয় কিনা। বাবা ছেলের কথা কাটাকাটির মাঝে ওয়াসিফ ধৈর্য হারিয়ে চলে গেল। এ নিয়ে কারো মাঝে বাস্তবতা দেখা গেল না। একে একে সবাই খাওয়া দাওয়া শেষ করলো। দুপুরটা কাটলো আমার ঘুমিয়ে। বিকাল হতে আমার রুমে আড্ডার আসর জমে উঠল। অন্না, মহিন, মৌনি সকলে এসে আমার রুমে আড্ডার আসর জমালো। অন্না আর মহিন ভীষণ চঞ্চল টাইপের আর মৌনি একদমই তাদের বিপরীতে শান্ত, নম্র, একদম ইন্ট্রোভার্ট। অন্না হুট করে প্রশ্ন করে বসলো, তুমি তোমার ফুফির প্রেমের বিষয়ে কিছু জানতে না? দেখলাম তিনজনেই ভীষণ আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু সময় নিয়ে বললাম, না, যখনের ঘটনা আমি তখন অনেকটাই ছোট। আমার সামনে ঘটলেও হয়তো আমার স্মরণ নেই। মহিন মাথা নাড়তে নাড়তে বলল, তা না হয় বুঝলাম। তোমার মনে কখনো প্রশ্ন জাগেনি ফুফির এত বয়স হয়ে যাবার পরেও ওনাকে বিয়ে দেওয়া কেন হচ্ছে না? প্রশ্ন তো মনে জেগেছিল। আমাদের বাসা থেকে বলা হয়েছিল যে তোমার ফুফির একটা গোপন সমস্যা আছে, তাই তোমার ফুফির বিয়ে করবে না। তাই ফুপিকে কখনো এই বিষয়ে কোনো প্রশ্ন করো না। প্রশ্ন করলে ভীষণ কষ্ট পাবে ফুপি। ফুপিকে ভীষণ ভালোবাসতাম তো তাই আর কখনো প্রশ্ন করা হয়ে ওঠেনি। মহিন আরও কিছু জিজ্ঞাসা করতে নিয়েছিল কিন্তু মৌনি থামিয়ে দিল। আমি বুঝেও চুপ রইলাম, কারণ এই বিষয়ে আমিও কথা বলতে চাই না। মৌনি হয়তো পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রথমবারের মতো কথা বলল। ভাবি, আমরা তো তোমাদের সম্পর্কে কিছুই জানি না।
তোমার সম্পর্কে একটু বলো। তোমাদের বাসায় কে কে আছে? আমাদের বাসায় আমি, আব্বু আর ফুফি থাকতাম। 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে আমার আম্মু আর আপু মারা গেছেন। আমি একটা ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রিতে অনার্স শেষ করছি। আরও কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ওরা চলে গেল। আমি আবার একা হয়ে গেলাম। বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারলাম না। প্রচণ্ড সুরগুলো আমার ঘুম ভাঙলো। আমি রুম থেকে বেরিয়ে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে ডাইনিং টেবিলে তাকালাম। আমার শ্বশুর আর একজন বৃদ্ধা মহিলা প্রচণ্ড তর্ক করছে। অবশ্য তর্ক করছে বললে ভুল হবে। বৃদ্ধা মহিলা চিৎকার করছে, আমার আব্বু চুপচাপ দাঁড়িয়ে শুনছেন। আমি বাড়ি নেই 2 দিন, তুমি নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া শুরু করে দিয়েছো। তুমি কার পারমিশন নিয়ে ওয়াসিফকে বিয়ে করিয়েছো? আমি কি মারা গেছি? আমাকে একটা ফোন করা যেত না? আশ্রয় কেন্দ্র খুলে নিয়ে বসেনি তুমি সাহায্যের নাম করে যাকে ইচ্ছা তাকে তুমি নেওয়াজ বাড়ির বড় বউ করে নিয়ে আসবে। আমাদের একটা মান সম্মান আছে। আব্বু মিনমিন করে বলল, আম্মা আমার কথাটা শুনেন। কি শুনবো? কিচ্ছু শোনার ইচ্ছা আমার নাই। বয়স হয়েছে বলে আমাকে বাতিলের খাতায় ফেলে দিতে চাচ্ছ? আমার চাঁদপানা নাতির জন্য যাকে তাকে আমি মেনে নেব না। বউ যদি আমার পছন্দ না হয় এই বাড়িতে আমি আগুন লাগিয়ে দেব, আর সাথে তোমাকেও আমি বাড়ি ছাড়া করব। এটা তোমার দাদি শাশুড়ি, ভীষণ কড়া, কিন্তু যাকে পছন্দ করে তাকে আবার মাথায় তুলে রাখে। সুপাই কালো শাড়ি পরে বসে আছে, ওইটা তোমার একমাত্র ফুফু শাশুড়ি। ভীষণ বজ্জাত মহিলা, জীবন অতিষ্ঠ করে তুলেছে একেবারে। কিছু বলাও যাবে না, এ বাড়ির অতি আদরের মেয়ে কিনা। আমার আর তোমার ছোট আব্বুর প্রেমের বিয়ে তো আমাকে একদম সহ্য করতে পারে না। বিয়ের পরের দিন কি করেছিল জানো? আমি ছোট আম্মুর দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালাম। গরম চা আমার শরীরে ঢেলে দিয়েছিলেন। উনি আমাকে একটু বকা দিয়েছিলেন বলে আমি সবাইকে ভালো চা দিয়ে ওনাকে লবণ দেওয়া চা দিয়েছি। জানো, সেদিন একটা মানুষও প্রতিবাদ করেনি। আপাকে সবাই ভয় পায় আর ভীষণ মান্য করে চলে। উনি যা করবেন তাই ঠিক। আমার থেকেও তোমার ওপর রাগটা একটু বেশি, কারণ ওই যে দেখতেও পাচ্ছ মেরুন রঙের থ্রি পিস পরা মেয়েটা ওনার মেয়ে তমালি, যাকে ওয়াসিফের সাথে মেয়ে বিয়ে দিতে চেয়েছিলেন। বড় আপার জন্য পারেননি। উনি একমাত্র বড় আপার উপরেই কিছু বলতে পারেন না। তুমি একটু সাবধানে থেকো। ছোটু আম্মুর পেছন পেছন আমিও এক হাত লম্বা ঘোমটা দিয়ে নেমে আসলাম। নিচে নেমে দাদির পায়ের উপর পড়ে গেলাম। ওই মেয়েটাকে ডাকো। উনি নিজের কথাটুকু শেষ করতে পারলেন না, তার আগে পায়ে আমার স্পর্শ পেয়ে চমকে উঠলেন। এই মেয়ে পা ছাড়ো। কে তুমি? আমাকে সালাম করছো কেন? আমি দ্রুত উঠে দাঁড়ালাম। আম্মু এসে পাশে দাঁড়ালেন আমার। আম্মা ও আরাধ্যা শেখ। ওয়াসিফের সাথে ওরই বিয়ে হয়েছে। আরাধ্যা শেখ মানে শেখ বংশ? এতক্ষণে আব্বুর মিনমিনে কণ্ঠে কথা ফুটে উঠল। আম্মা, ও আমার বন্ধু শেখর শেখের মেয়ে, যেমন তেমন বংশের মেয়ে না। দাদি গম্ভীর কণ্ঠে বললেন, বংশ ভালো না হয় বুঝলাম, শুধু ভালো বংশী হলে তো আর হবে না, রূপে গুণেও অতুলনীয় হতে হবে, তাইলেই না নেওয়াজ বাড়ির বউ হওয়া যায়। ঘুমটাটা তুলো, রূপখানা একটু পরখ করি। আমি ঘুমটাখানা সরালাম। দাদি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি মনে মনে একটু বাঁকা হাসলাম। আমার রূপে মুগ্ধ হয়নি এমন মানুষ খুব কম আছে। আমার রূপে দেখে মুখ ফিরিয়ে নেওয়ার সাধ্য কারোর নেই। মাশাল্লাহ, রূপে তো তুমি অতুলনীয়। তোমার দিক থেকে চোখ ফেরানোর দায়। রূপে পরখ তো হলো, এবার একটু গুণের পরখ হোক। যাও, সকলের জন্য বানিয়ে নিয়ে আসো। আম্মা, ফুপু কিছু বলতে নিয়েছিল, দাদি হাত দিয়ে থামিয়ে দিলেন। আমি সমস্ত রান্না জানি, রান্না করতে আমার কোনো অসুবিধা নাই। সেখানে চা করা তো আমার আমার বা হাতের খেল। কিছুক্ষণের মাঝে ট্রে ভর্তি করে নিয়ে চা ড্রয়িং রুমে হাজির হলাম। আমি তমালিকে যখন পাশ কাটিয়ে যাচ্ছিলাম
তখন একটা পা বাড়িয়ে দিল। আমি চাইলেই পা কাটিয়ে যেতে পারতাম, কিন্তু আমি আরদ্দা আমার সাথে ফাঙ্গা নেওয়া এত সহজ? আমি পায়ের সাথে উষ্টাকে ঝাঁটে উল্টে মা মেয়ের উপরে ফেলে দিয়ে আমি নিজেও পড়ে গেলাম। মুহূর্তের মাঝেই চি- মুহূর্তের মাঝে চিৎকারে ড্রয়িং রুমের হাসি তামাশা স্তব্ধ হয়ে গেল। সবাই ফুপি আর ওনার মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। ছোটু আম্মু এসে আমাকে টেনে তুললেন, আমার কানে কানে জিজ্ঞাসা করলেন, এটা তুমি ইচ্ছে করে করেছো তাই না? আমি মনে মনে পৈশাসিক হাসি দিলেও মুখে একটা ইনোসেন্ট লুক নিয়ে বললাম, না ছোট আম্মু। তমালি হুট করে পা বাড়িয়ে দিয়ে ল্যাং মেরে ফেলে দিল। বজ্জাত মেয়ে একটা, একদম উচিত শিক্ষা হয়েছে। অন্যের জন্য কুয়া খনন করলে সেই কুয়াতে নিজেকেই পড়তে হয়। গরম চা গায়ে পড়লে কেমন লাগে সেটা এখন মা মেয়ে বুঝবে। ছোট আম্মু, সবাই তো এখন আমাকে খারাপ বলবে। দাদি প্রথম দেওয়াতে কাজে আমি ফেল, আমাকে তো বকাও দিবে। কতটা জায়গা ফসকা পড়ে গেছে। না আম্মু, মন খারাপ করো না, তোমাকে কেউ কিচ্ছু বলবে না। নিজের জন্য স্ট্যান্ড না করতে পারলেও আমি তোমার পাশে আছি। গুনগুন করে গান গাইতে গাইতে আমি আমার রুমে চলে গেলাম। সবাই এখন দুই মা মেয়েকে নিয়ে ব্যস্ত। ডক্টরকেও নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। চায়ের বিষয়টা হুট করে কেমন জানি থেমে গেল। কেউ আর এই বিষয় নিয়ে কথা বলল না। দাদি আমাকে নতুন একটা দায়িত্ব দিয়েছে, রাতের রান্নাটা করার জন্য। আম্মু বলল জিজ্ঞাসা করতে। দাদি রুমের সামনে এসে ওয়াসিফের বয়স শুনে দাঁড়িয়ে গেলাম। এত সুন্দর বউ গড়ে রেখে আমার ভাইয়ের বাইরে মন টিকে কি করে? ঘরের বউ সুন্দর বুঝি? তুমি দেখো নাই? না, তাই তো বলি তোমার বউ এখনো সুস্থ সবল কি করে? বউয়ের এমন রূপ দেখলে তুমি তো এতক্ষণে। ওর প্রতি আমার অমন রুচি আসবে না। আমার উপর জোর করা হয় যে জিনিস নিয়ে, সেই জিনিসের প্রতি আমার আগ্রহ আসে না। আমার শেখের বিডি তারই করব যারে আমার মন চায়। তোমালেকে ছোট ছুটে আসতে দেখে আমি সরে গেলাম। তোমালে ছুটে গিয়ে ওয়াসিফের সামনে দাঁড়ালো। ওয়াসিফ ভাইয়া, দেখো, তোমার বউ আমার হাত পা পুড়িয়ে দিয়েছে। শুধু হাত পা পুড়িয়েছে? ব্যারিস্ট্যান্ড ব্যারিস্যাড শালির তেজ থাকলেও আমার বউ হওয়ার তোর তেজ নাই। আমার সত্যি সত্যি বউ হলে হাত পাতে সীমাবদ্ধ থাকতো না, তোর মতো শরীর পুড়িয়ে দিত। শুক্রিয়া আদায় কর, লোভী বান্দি। ওয়াসিফকে বেরোতে দেখে আমি সরে গেলাম। তমালিও পিছু পিছন চলে গেল। আমার দাদির কাছে গেলাম। দাদি, রাতের জন্য কি কি রান্না করব? বসো এখানে, রান্না সারা জীবন করতে পারবা। স্বামী হাতছাড়া হলে স্বামী পাবা না। তুমি তো ওয়াসিফের ভার্সিটিতে পড়ো? জি। গুড। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। আমার ওয়াসিফ দাদুভাই অন্যরকম। তার উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না। চাপিয়ে দেওয়ার জিনিসই যতই মূল্যবান হোক, সেটার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ থাকে না। নিজে পছন্দ করে পরিশ্রম করে সস্তা জিনিসও পায়, সেই জিনিসের প্রতি তার মায়ার শেষ থাকে না। তোমাকে বিনা পরিশ্রমে পেয়ে গেছে তো, তাই মূল্য বুঝতে পারছে না। কিন্তু এবার তোমাকে এতই মূল্যবান বানাবো যে তোমার দিকে হাত বাড়ালেও জলসে যাবে। তোমাকে শুধু আমার কথা মতো চলতে হবে। আমি, মৌনি আর অন্না ড্রেসিং রুমের বসে মেহেদি ডিজাইন সিলেক্ট করছি। আর মাত্র 2 দিন পরে কোরবানির ঈদ। আমার স্পেশাল কোরবানির ঈদ ভীষণ পছন্দ। সারা বছর যতই মাংস খাই না কেন, কোরবানির মাংসের একটা আলাদা স্বাদ আছে। অ্যালার্জির কারণ আমার গরুর মাংস খাওয়া নিষেধ, কিন্তু এই বেলায় আমি কোনো নিষেধ মানতে পারছি না। বাঙালি আবার গরুর মাংস না খেয়ে থাকতে পারে? গরুর মাংসের রেজালা, গরুর খালা বোনা, নাম শুনলেই তো জিভে জল চলে আসে। জাল জাল গরুর মাংস দিয়ে সাদা গরম ভাতের স্বাদ তো অতুলনীয়। আমার সবথেকে বেশি পছন্দ গরুর বট। তমালি, যাও আরতদার কাছে ক্ষমা চাও। দাদির কথা শুনে আমরা জট করে মাথা তুলে তাকালাম। অন্যার ফোনে আমরা মেহেদির ডিজাইন দেখছিলাম। চাঁদ রাত বলে সাত চাঁদ রাতে দিব বলে। দাদির কথা শুনে ফুফি খেপে উঠলেন। আম্মা, আপনার মাথা খারাপ হয়ে গেছে? তমালি কেন ক্ষমা চাইবে ওই মেয়েটার কাছে? ওই মেয়েটা ক্ষমা চাইবে আমাদের কাছে। ওর জন্য সারা শরীর জ্বলে গেল আমার।
আমার আর তমালির। আপনি তো এমন ছিলেন না আম্মা, আপনি তো সুবিচার করেন সব সময়, কিন্তু এখন আমাদের বেলায় এমন অবিচার কেন? নাকি এই মেয়েটার রূপ দিয়ে আপনাকে বশ করে ফেলেছে? প্রথমত তুমি ওই মেয়েটার ডাক কাকে করছো? ও তো ভাইয়ের ছেলের বউ, ওর নাম আরাধ্যা। দ্বিতীয়ত আমি পুরুষ মানুষ না যে আমাকে রূপ দিয়ে বশ করবে। আমি তোমাকে ভালোবাসি বলে অন্ধ না যে চোখের সামনে অন্যায় হতে দেখেও চোখ বন্ধ করে থাকবো। আরাধ্যা তোমাদের প্রতি কোনো ক্রোধ নেই যার রেশ ধরে তোমাদের ক্ষতি করতে চাইবে। তোমাদের সাথে তো ওর পরিচয়ও হয়নি। তোমাদের কূপের কারণ কিন্তু আমার অজানা নয়। তাই সেই ব্যাপারে মুখ খুলিও না আমাকে। তমালি বড়বাবুর কাছে ক্ষমা চাও। আমার মেয়ে ক্ষমা চাইবে না। আমার মেয়ের এখনো এতটা অধোগতি হয়নি যে এই মেয়ের কাছে ক্ষমা চাইবে। এই তমালি চল, তোর নানু অন্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি চোখ খুলবে আর আমাদেরই খুঁজবে। সুচ হয়ে ঢুকে এই মেয়ে ফাল হয়ে বের হয়ে যাবে। আমার মানুষ চিনতে ভুল হয় না। বয়স তো কম হয়নি, মাথায় চুল বাতাসে পাখিনি। ফুফি ওনার মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন। আমি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, অন্তত একটা আপদ বিদায় হলো। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত হলো। সবাই খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেল। একটা জিনিস লক্ষ্য করলাম, অসিফ বাসায় বিশেষ 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 একটা থাকে না। অবশ্য এসব লাফাঙ্গা নেতারা বাসায় তেমন একটা থাকেও না, কিন্তু সে বিষয়ে তেমন কোনো নজর দেওয়া হয় না। আমার শাশুড়িও তেমন একটা আগ্রহ নেই ওয়াসিফের ব্যাপারে। রাত কয়টা বাজে আমার খেয়াল নেই। দু দু চোখে ঘুমের ছিটে ফুটো ধরা দিচ্ছে না। আগের দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছে। সুখী একটা পরিবার ছিল আমাদের। একটা ঝড়ের সবকিছু তছনছ করে দিল। সুখের সংসার তাসের মতো ভেঙে গেল। বারান্দায় এসে বসলাম। চারিদিকে অন্ধকার, ঠিক আমার জীবনের মতো। সিগারেটের তীব্র গন্ধ এসে আমার নাকে টেকলো। সিগারেটের গন্ধ আমি একদম নিতে পারি না। কেসে উঠলাম, নাকে মুখে শাড়ির আঁচল চেপে ধরে চিৎকার করে বলে উঠলাম, কেন অসভ্যের অসভ্যরে রাতের বেলায় এখানে দাঁড়িয়ে অভদ্রের মতো ফুসফুস করে সিগারেট খাচ্ছে? এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম পাশের বারান্দায় ওয়াসিফের। ওয়াসিফ ওই মুহূর্তের জন্য ওয়াসিফ এক মুহূর্তের জন্য থমকে গেল। পর মুহূর্তেই সিগারেটের সম্পূর্ণ ধোঁয়া আমার বারান্দার দিকে ফিরে ছাড়লো। সেটা আমি দেখতে না পেলেও অনুভব করতে পারলাম। সভ্যতার রানী, আপনি এই বাড়িতে কি করছেন? আমি আমার বাড়িতে সিগারেট খাই বা গাঁজা খাই, তোমার সমস্যা কি? তুমি এক টান দিতে পারছো না বলে আফসোস হচ্ছে? দিবে নাকি এক টান? ছি, আমি এসব খাই না। সভ্যতার রানী, আপনি কে? এই রুমে কি করছেন? চোর টোর না তো? আমি চোর হতে যাব কেন? আমি এই বাড়ির বউ, আপনার বউ। বউ শব্দটা উচ্চারণ করে আমি থমকে গেলাম। অল্প কিছুক্ষণের নীরবতা। আমার পক্ষে এই বিয়েটা মানা সম্ভব না। তোমার খারাপ লাগতে পারে, কিন্তু আমার কিছু করার নেই। অন্যের খারাপ লাগার জন্য আমি নিজের কথা চেপে রাখতে পারি না। আমি কোনোদিন বিয়ে করব সে ভাবনা আমার কখনোই ছিল না। মেয়ে, বিয়ে, প্রেম এসব ভাবনা আমার ছিল না। আমার ভাবনা শুরু শেষ সবটাই ছিল রাজনীতি। কিন্তু হুট করে এক শালের আগমন আমার দুনিয়া উল্টে দিল। জীবনের বহুত সুন্দরী দেখছি, ওর মতো দেখি নাই। কত সুন্দরী আমাকে আকর্ষণ করতে পারেনি। ওর নাক, মুখ, চোখ আমাকে প্রবলভাবে আকর্ষণ করে। শালীর তেজ তো মারাত্মক। ওরে যদি বলতাম সিগারেট টান দাও, ও বলতো টান না হয় দিলাম। সিগারেটে টান দিলে আমি কি পাবো? চরিত্রহীন হয়ে গে চরিত্রহীন হয়ে গেলাম নাকি? তোমারও কি তাই মনে হচ্ছে? শালার পাগলা হয়ে গেলাম। বউয়ের সামনে অপ্রেমিকার প্রশংসা করছি। জীবনের সব তকমা সাস্বানন্দে গ্রহণ করেছি, কিন্তু চরিত্রহীন হওয়ার তকমাটাও সাস্বানন্দে গ্রহণ করতে হবে বুঝি নাই। উনি কথা বলতে বলতে চতুর্থ নাম্বার সিগারেট ধরালেন। সিগারেট লম্বা একটা টান দিলেন। শালার এমন এক বংশে জন্মগ্রহণ করছি, বউরে ডিভোর্সও দেওয়া যাবে না, দুইটা বউ একসাথে রাখাও যাবে না, বউ না মরলে আরেক বিয়ে করাও যাবে না, আমি আবার থারে ছাড়তেও পারবো না। জ্বলতে জ্বলতে অঙ্গার হওয়ার জন্য হলেও আমার ওরে চাই। নরম হাতের গরম ছড় খাওয়ার জন্য হলেও ওকে আমার চাই।
তুমি না থাকলেও তুমি না থাকলেও তো সব ঝামেলা শেষ। তুমিই তো পথের কাঁটা। তোমাকে সরিয়ে দেই, কি বলো? তোমাকে কিভাবে মারলে ভালো হবে বলো তো? তোমারও কষ্ট কম হবে, আমার ঘাড়েরও দোষ পড়বে না। অবশ্য দুই একটা খুনের দায় নিতে পারবো, অসুবিধা নেই। কিন্তু তোমার ব্যাপারটা আলাদা। প্রেমিকাকে বিয়ে করার জন্য স্বামীর হাতে বউ খুন টাইটেলটা ভীষণ বিশ্রী শোনায়। তার থেকে বরং তোমাকে ছাদে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিই, ছাদ থেকে পড়ে গিয়েও বাঁচার সম্ভাবনা থাকে। গলায় দড়ি দিয়ে ফ্যানে ঝুলিয়ে দিব, বিষ খাবে নাকি হাত কাটবে? হুট করে ওনাকে ভীষণ ভয় লাগাতে শুরু করলো। আমি দৌড়ে বারান্দা থেকে রুমে চলে গেলাম। দুইটা দরজার ভালো করে লক করে বিছানায় শুয়ে পড়লাম। কি ভয়ঙ্কর লোক! যাকে মারতে চাচ্ছে তার সামনেই বসে প্ল্যানিং করছে, আবার তাকে জিজ্ঞাসা করছে কিভাবে মারলে ভালো হবে। দরজায় টক টক আওয়াজ শুনে চমকে উঠলাম। উনি কি সত্যি সত্যি আমাকে মারতে চলে এলেন? দরজায় কড়া আঘাতের আওয়াজ জোরালো হচ্ছে। এরপরে পৃষ্ঠাগুলো ফাঁকা, আর কিচ্ছু লেখা নেই। ডায়েরির প্রথম কয়েক পৃষ্ঠায় লেখা পড়ে পৃষ্ঠাগুলো ফাঁকা। প্রমীর জানতে ইচ্ছে করছে এরপরে কি হলো, আরাধ্যার সাথে কি ঘটেছিল, সে কি বেঁচে আছে? আরাধ্যা, ওয়াসিফ আর তার প্রেমিক অপ্রেমিকার গল্পের শেষ পরিণতি কি হলো? ওয়াসিফ শেষ পর্যন্ত তার কি হয়েছিল? আর সে তেজওয়ালিটারই বা কে? এটা কি কারোর লেখা গল্প নাকি বাস্তব কাহিনী? প্রমীর কাছে চরিত্রগুলো জীবন্ত লাগছে, নামগুলো তার কাছে শোনা শোনা মনে হচ্ছে। প্রমি যখন আরাধ্যা আর ওয়াসিফের খবর জানার জন্য অস্থির হয়ে এদিক ওদিক হন্যে হয়ে খুঁজছিল, তখনই তার মাথায় এলো তার ভার্সিটির টিচার মহিন নেওয়াজের নাম। মহিন নেওয়াজই তো নেওয়াজ পরিবারের ছোট ছেলে। এই ডায়েরিতে মহিন নামটা উল্লেখ আছে। মহিন স্যার রাজনীতি না করলেও ওনার জেঠু জেঠু এমপি ছিলেন, ওনার এক বড় ভাই মেয়র ছিলেন। মেয়রের নামটা তার মনে নাই, তবে এখন মনে হচ্ছে মেয়রের বোধহয় ওয়াসিফ নেওয়াজ। প্রমি ব্যাগ নিয়ে ভার্সিটির দিকে রওনা হলো। ডিপার্টমেন্টে গিয়ে শুনে মহিন মহিন ফোর্থ ইয়ারের ক্লাসে আছে। ফোর্থ ইয়ারের ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করতেই বলল, স্যার মাত্র ক্লাস শেষ করে বেরিয়ে গেলেন। লাইব্রেরির দিকে গেছে জানতে পেরে প্রমি আবার ছুটে লাইব্রেরির দিকে আবার ছুটে গেল লাইব্রেরির দিকে। লাইব্রেরিতে গিয়ে শুনে মহিন পার্কিং লটসের দিকে গেছে। প্রমি হাঁপাতে হাঁপাতে পার্কিং লটে যায়। মহিন মহিন সবে গাড়িতে উঠতে নিয়েছিল। স্যার! প্রমির ডাকে থমকে যায় মহিন। আপনি এখানে? আজকে তো আপনার কোনো ক্লাস নেই আমার। স্যার, আমার একটু আপনার সাথে দরকার ছিল। বলুন। প্রমি ব্যাগ থেকে একটা ডায়েরি বের করলো। ডায়েরিটা দেখে মহিন বিশেষ একটা প্রতিক্রিয়া দেখালো না। স্যার, এই ডায়েরিটা কার জানেন? আরাধ্যা আন্টির। এটা কার সেটা জেনে আমি কি করব? স্যার, আপনি হয়তো জানেন না এই ডায়েরিটা আপনার বড় ভাই অসিফ নেওয়াজের ওয়াইফ আরাধ্যা শেখের। মহিন দ্রুত এসে প্রমির হাত থেকে ছিনিয়ে নিয়ে ডায়েরিটা নিয়ে যায়। এটা তুমি কোথায় পেয়েছো? অন্যের জিনিস না বলে নেওয়াটা চুরি, এক ধরনের ক্রাইম। আবার তুমিও পড়েও ফেলেছো, অন্যায় করেছো তুমি। তার জন্য সরি স্যার। আমি এরপরের ঘটনা জানতে চাই। ওয়াসিফ নেওয়াজ আর আরাধ্যা শেখের কি হয়েছিল? আমি আপনার ফ্রেন্ড বা ক্লাসমেট নই যে আপনার সাথে কে জোরে আলাপ করব। স্যার প্লিজ। অন্যের ব্যাপারে জানার এত আগ্রহ ভালো না মিস। অনেক সময় অতিরিক্ত জানার আগ্রহই মৃত্যু ডেকে আনে। মহিন গাড়িতে উঠে প্রমির সামনে দিয়ে সাই করে চলে গেল। প্রমি হতবাক হয়ে তাকিয়ে রইল। এরপর থেকে শুরু হলো প্রমির নতুন মিশন। মহিনের জীবনের আঠার মতো লেগে থাকা। বাসা, ভার্সিটি সব জায়গায় মহিনের পিছু নেওয়ার প্রমির দৈনন্দিন রুটিন হয়ে গেল। কিন্তু মহিন নির্বিকার। প্রমির পিছু নেওয়ার তার কোনো হেলদোল নেই। সকাল বাজে 7টা। প্রমি মহিনের বাসার নিচে অবস্থান করছে। 7:30টায় মহিন বাসা থেকে বের হয়। প্রমি ভীষণ জেদি একটা মেয়ে। বড় লোকের আদরের দুলালি বলে কথা। যেটা তার চাই সেটা যে কোনো কিছুর বিনিময়েও পেতে হবে। মহিনের প্রত্যাখ্যানটা সে মেনে নিতে পারেনি। সকাল 7টা পার হয়ে এখন 8টা বেজে 20 মিনিট। মহিনের বের হওয়ার খবর নেই। প্রমি নিজের গাড়িতে বসে ব্রেকফাস্টটা সেরে নেয়। ব্রেকফাস্ট শেষ গাড়ি থেকে নেমে চোখে সানগ্লাস পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটতে থাকে। 9টা বাজতেই মহিনের ডুপ্লেক্স বাড়িটা গেট খোলার শব্দ পেতে প্রমি সোজা হয়ে দাঁড়ায়। মহিনের পরিবর্তনে
অন্য একটা মহিলা বের হতে দেখে প্রমীর মাঝে বিরক্তি এসে যায়, আবারও ফোনে মনোযোগ দেয়। এই মেয়ে, তোমার সমস্যা কি? নিজের সম্মুখে অন্য কারো গলা শুনে চমকে ওঠে প্রমি। এদিকে ওদিকে তাকিয়ে দেখে কেউ নেই, তাকে জিজ্ঞাসা করেই কথাগুলো বলা হচ্ছে। আমার আবার সমস্যা কি হবে? তোমার কোনো সমস্যা না থাকলে এই বাসার সামনে দাঁড়িয়ে আছো কেন? আমি এখানে দাঁড়িয়ে থাকি বা বসে থাকি, আপনার সমস্যা কি? এটা সরকারি জায়গা। তোমরা আজকালকার মেয়েরা ভীষণ নির্লজ্জ। মঈন তোমার বাবার বয়সী, তুমি ওর পিছু নিচ্ছ, কিভাবে নিচ্ছ? মিনিমাম লজ্জা নেই তোমার? প্রমি বুঝতে পারে এটা মহিনের রিলেটিভ কেউ হবে, কারণ মহিনের বাসা থেকেই বের হয়েছে। যদি আরাধ্যা আর ওয়াসিফকে চিনে থাকে তাহলে তো সে সোনায় সুহাগা। প্রমি পা থেকে মাথা অবধি চোখ বুলায়। সাদা দবদবে একটা শাড়ি পরনে, চোখে চশমা, হাতে একটা কালো কালো ফিতের ঘড়ি। চুলগুলো সবে পাকতে শুরু করেছে। বয়স হয়তো ৪৫-৫০-এর মাঝে। এই বয়সেও ভীষণ সুন্দরী। যৌবনকালে যে চোখ দাঁতানোর সৌন্দর্য ছিল তাতে কোনো সন্দেহ নেই। আপনার নাম কি? অন্না নেওয়াজ। প্রমি খুশিতে লাফিয়ে ওঠে, অন্যার হাত ধরে খুশিতে গড়তে থাকে। থ্যাংক গড, ফাইনাল ফাইনাল কাউকে তো পেলাম যে আমাকে গুপ্তধনের সন্ধান দেবে। এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি বোধহয় পাগলই হয়ে গেছি। আমি আপনার ভাইয়ের পিছু নিচ্ছি না, আমি শুধু। প্রমি শুরু থেকে সবটুকু খুলে বলে। ওয়াসিফ আরাধ্যার কথা শুনে অন্না ভীষণ গম্ভীর হয়ে যায়। গম্ভীর গলায় বলে ওঠে, মুহিনকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, ও তোমাকে কখনোই বলবে না। আমার সাথে এসো। অন্না প্রমীকে নিয়ে নিজের গাড়িতে বসে ওঠে। গাড়ি চলতে শুরু করে। অতঃপর অরাধ্যা গাপটি মেরে বসে থাকে বিছানার উপর। সে কিছুতেই দরজা খুলবে না। এত তাড়াতাড়ি সে মরতে চায় না। মনে যেন আরাধ্যা কি মনে করে যেন দরজার কান পাতে। মঈনের ফিসফিসানি গলা শুনতে পায়। ভাবি, একটু দরজাটা খোলো। মহিনের গলা শুনে ঠাস করে দরজাটা খুলে দেয় আরাধ্যা। ফাইনালি তোমার তোমার আমার উপর দয়া হলো। আপনি এত রাতে এখানে কি করছেন? মহিন মাথা চুলকাতে চুলকাতে বলে, আপনার লাইটার আর সিগারেটের প্যাকেটটা এই রুমে। আমার লাইটার আর সিগারেটের প্যাকেটটা এই রুমে। এই রুমে কিভাবে আসলো? আমার রুমের সিগারেট খাওয়া যায় না, ধরা পড়ে যাবার প্রবল চান্স। তুমি আসার আগে এই রুমেই সিগারেট খেতাম। আপনার এত লুকিয়ে লুকিয়ে সিগারেট খেতে হয় কেন? আপনার ভাই তো খোলা বাজারে খায়। ভাইয়ের ব্যাপারে সেপারে আলাদা। সে ড্রয়িং রুমে মদ্যখানে বসে মদ খেলেও কেউ কিছু বলবে না। বাহ বাহ, সিগারেট পর্যন্ত ঠিক ছিল। আপনার ভাই মদও খায়? আপনার ভাইয়ের আর কি 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 বেগুন আছে বলেন তো শুনি। আরে ভাবি, আমি তো কথার কথা বললাম। ভাইয়ের এসব বাজে অভ্যাস নেই। তুমি আমার জিনিস দিয়ে দাও, আমি চলে যাই। তাক বরং আমিই নিয়ে যাই। মঈন সিগারেট আর লাইটার নিয়ে দৌড়ে চলে যায়। আরদ্দা আশেপাশে তাকিয়ে টাচ করে দরজা লাগিয়ে দেয়। ওয়াসিফকে আসতে না দেখে সে প্রাণপণে নিয়ে হাতে বাঁচে। সকাল ৮টা বাজে। প্রতিদিন বাড়িতে একটা হইচই ভাব থাকলেও আজকে তর্কের আওয়াজ পাওয়া যাচ্ছে। আরাধ্যা পা টিপে টিপে করিডোর দাঁড়িয়ে ড্রয়িং রুমে উকি দেয়। তর্ক হচ্ছে ওয়াসিফ আর বনলতা নেওয়াজের মাঝে। ওয়াসিফকে বলা হচ্ছে যে সে ভীষণ বিরক্ত এবং রেগে আছে। দাদি, সবকিছু তোমাদের মত অনুযায়ী হবে? সব আমাদের মত অনুযায়ী কোথায় হচ্ছে? তুমি কারোর কথা শোনো? শুনি না আমি। তোমাদের কথায় শখের কেরিয়ার ছেড়ে এখন এসেছি। বিয়ে করলাম তোমাদের ইচ্ছায়। আর কি চাও? আমি এবার থেকে তোমাদের বিন্দু পরিমাণ কোনো কথা শুনবো না। আমি আমার মর্জি মতো চলবো। তোমার ছেলে জোর করে বিয়ে করিয়ে তোমার ছেলেকেই বলো তার খেয়াল রাখতে আমার পক্ষে সম্ভব না। বউটা তোমার, তোমার বাপের না। আজকে থেকে ও তোমার রুমই থাকবে। এর কোনো অন্যতা হবে না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়াসিফ টেবিলটা উল্টে ফেলে দিল। এটা যদি তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আমার চূড়ান্ত সিদ্ধান্ত শুনে নাও। আমার রুমে ওই মেয়ে প্রবেশ করলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাবে না আমাকে। আমার মানুষের মতো
আমার মানুষের মতো মুখে এক অন্তরে আরেক রাখি না, আমার মুখেও যা অন্তরেও তা। একজনকে মনে রেখে আরেকজনের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। মন দিব একজনকে, শরীর দেব আরেকজনকে, তা তো হয় না। ওয়াসিফ রেগেমেগে বেরিয়ে গেল। যাওয়ার আগে অবশ্য সুপিস সুপিস ছুঁড়ে টিভিটা ভেঙে দিয়ে যায়। ওয়াসিফের জিনিস ভাঙাভাঙি বাবার বাদ বাকি সকলের জন্য নর্মাল হলেও আরতদার জন্য ছিল আতঙ্ক। সে ওসবে অভ্যস্ত না। সবাই নিজ নিজে কাজে ব্যস্ত হয়ে পড়ে আবার। ওয়াসিফ নিজের বাইকে করে একটানে ক্লাসে চলে আসে। ক্লাবের ছেলেরা তখন কেউ ক্যারাম খেলছিল, কেউ বা ঘুমাচ্ছিল। ওয়াসিফ নিজের বরাদ্দকৃত রুমে গিয়ে ঘন্টা দুয়েক একটানা সিগারেট টানে। সিগারেটের প্যাকেট হাতে শেষ হতে আবার বাইক নিয়ে ছুটে। একজনের সাথে বোঝাপড়া আছে তার। সব শালারা তার নিরাপত্তার সুযোগ নিয়ে বেশি বাড়াবাড়ি করছে। চলতে চলতে হুট করে বাইকটা থামিয়ে দেয় ওয়াসিফ। মার্কেটের পাশে নিচে তেজো আলীকে দেখে। ওই তো তেজে পূর্ণ চোখ জোড়া। চাঁদ রাত আজকে। মেয়েরা মেহেদি দিতে বসেছে। মৌনি মেহেদি আর্টিস্ট হিসেবে ভীষণ ভালো। মাঝে মাঝে এত ভালো মেহেদি আর্ট করে যে মেহেদি আর্টিস্টও ফেল। অন্না দুই হাত ভর্তি মেহেদি দিয়ে বসে আছে। অন্নাকে খাইয়ে দিচ্ছে মঈন। মঈন আবার ভীষণ অন্যার ভক্ত। আপু বলতে সে পাগল। ছোট হওয়া সত্ত্বেও অন্নাকে সে একটা পুতুলের মতো আগলে রাখে। মৌনির সাথে নিজের মৌনির সাথে নিজের ভাই হওয়া সত্ত্বেও মঈনের এত বেশি সখ্যতা নেই। দুজনের ভাইব ম্যাচ করে না। মৌনি আবার ওয়াসিফের ভীষণ আদরের। মনির প্রতি তার একটা অদ্ভুত টান। ওয়াসিফ নিজের ছোট তিন ভাই বোনকেই বিড়াল ছানার মতো আগলে রাখে, কিন্তু মৌনিকে সবার থেকে একটু বেশিই ভালোবাসে। মনির কোনো কথা ফেলতে পারে না। ওই দিন সকালে বনলতা নেওয়াজের সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছিল। এরপর আর ওয়াসিফ বাসায় ফিরেনি। সবাই ফোন করলো, এত করে ওয়াসিফ কারো ফোনই রিসিভ করেনি। সবারই মন খারাপ। কোরবানির ঈদ, বাড়ির ছেলে বাড়ি থাকবে না। মনির মনটা একটু বেশিই খারাপ। ভীষণ মন খারাপ করে নিয়ে ফোন করলো ওয়াসিফকে। আরবদা খুব সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো। সবার কল প্রত্যাখ্যান করলেও মনির একবার কল করাতে রিসিভ করে ফেললো, আর মনিকেও কথা দিয়ে দিল মনি ঘুম থেকে ওঠার আগে ও নেওয়াজ বাড়িতে এসে উপস্থিত থাকবে। আরবদা এখান থেকে উঠে গেল। মৌনিকে এত প্রায়োরিটি দেওয়া তার একদমই পছন্দ হলো না। মৌনির প্রতি আরবদার তিক্ততা আরেকটু বাড়তে বোধহয় ওয়াসিফ কাক ভরে বাসায় এসে হাজির। এসে প্রথমে মনির রুমে গেল। মনির সাথে দেখা করে মনিকে একটা ঈদের ড্রেসও দিল। আরবদার কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগতো না যদি ওয়াসিফ বাকি সবার জন্য ও ঈদের ড্রেস নিয়ে আসতো। সে নিজের জন্য আশা করে নাই, তাকে তো বউ হিসাবেই মানে না। মৌনি সকলের গিফট করা জামা এবং নিজের কেনা জামা সব বাদ দিয়ে ওয়াসিফের জামাটাই পরলো। সালামির বেলায় দেখলো সবার সাথে ভীষণ তর্ক করলেও মৌনি না চাইতেও তাকে জোর করে দিয়ে দিল। এইসব কেন জানি আরাধ্যার একদমই সহ্য হলো না। সে নিজের রুমে চলে গেল। মৌনির থেকে সে হাজার গুণ বেশি সুন্দরী, তারপরও কেন ওয়াসিফ মৌনিকে নিয়ে পড়ে তাকে এখন পর্যন্ত দেখলো না। ওয়াসিফ টুপিটা মাথায় পরে জায়নামাজটা হাতে নিয়ে বের হতে নিলেই নিশাত ফকিরের মতো নিজের হাতটা বাড়িয়ে দিল। ওয়াসিফ ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি চাই? সালামি দে। তুই আমার ছোট, তোকে আমি সালামি দিব? আমি তোর ছোট না, আমি তোর 1 মাস 10 দিনের ছোট। এবার ভাইয়াও বাড়িতে নাই, আমাকে কেউ সালামি দিচ্ছে না। স্বীকার করলি স্বীকার করলি আমি তোর বড়। নে সালাম কর। সালাম করা ছাড়া আমি সালামি দিব না। একদম পায়ে হাত দিয়ে সালাম করবি। চাইলে পায়ে চুমুক টুমুকেও খেতেও পারিস। আমি খুশি হয়ে 10-20 টাকা বাড়িও দিতে পারি। আমার কোথাও মূল্য নেই, কেউ আমাকে ভালোবাসে না। আল্লাহ দড়ি ফালাও, আমি উঠে যাই। দড়ি ফালাতে হবে না, তুই বললে গরুর কুরবানি দেওয়ার আগে তোকে আল্লাহর নামে কুরবানি দিয়ে দেই। নিশাত ওয়াসিফের সাথে না পেরে বুথা মুখ দিয়ে মামাদের সাথে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়। ওয়াসিফ ও মঈনকে কিছু বলতে বলতে বের হয়। দুপুর 12টা নাগাদ নামাজ পড়ে কুরবানি দিয়ে
বাপ চাচাদের সাথে মাংস নিয়ে বাসায় ফিরে ওয়াসিফ। সাদা পাঞ্জাবিটাকে গরুর মাংসের রক্তের দাগ লেগে আছে এখনো। এই বাড়ির সকলে কুরবানির আগে কিছু খায় না। কুরবানি দিয়ে মাংস দিয়ে এসে ঈদের দিন খাবার মুখে দেয়। ওয়াসিফের পেটের ভিতর খিদে গড়গড় করছে। সে লাস্ট খেয়েছিল গতকাল দুপুরে। ওয়াসিফ নিজের পাঞ্জাবি পরিবর্তন না করে টেবিলে বসে যায়। সবেমাত্র এক চামচ সেমাই মুখে দিতে যাবে তখনই ফোনটা বেজে উঠল। হ্যালো। আসছি। নিজেদের গোডাউনে শফিকুল শফিকুল চৌধুরীর লোক হামলা করেছে, পাশাপাশি কিছু শ্রমিককে আহত করে ফেলেছে। ওসব শুনে ওয়াসিফের শরীরে রক্ত টগবগ করে ফুটতে শুরু করে। মুখ অব্দি খাবারটা আর গলা অব্দি যায় নাই। ওয়াসিফ খাবারটা ফেলে রেখে একটু আগে গরুর মাংস কাটাকাটি করা চাপাতি হাতে তুলে নেয়। বের হতে হতে চিৎকার দিয়ে গাড়ি বের করতে বলে। ওয়াসিফের পিছু পিছু নওয়াজ বাড়ির সকল পুরুষ ছুটে লাফিয়ে গাড়িতে উঠে বসে। মিনিট 15 মাঝের পর 4টা গাড়ি ঢুকে গোডাউনে। আক্রমণ করা লোকগুলো ভয়ে কেঁপে ওঠে। পালানোর চেষ্টা করে, কিন্তু সেই সুযোগ ওয়াসিফ দেয় না। গাড়ি থেকে লাফিয়ে নেমে একের পর এক কূপ বসাতে শুরু করে বুকের বরাবর। মিনিট 5 মাঝে গরুর শুকনো রক্তের উপরে মানুষের তাজা রক্ত লাল হয়ে গেল ওয়াসিফের পরনের পাঞ্জাবিটা। এখানে সব ব্যবস্থা করে নেওয়াজের বাড়ির পুরুষেরা গোডাউনের গেট পেরিয়ে বাইরে আসে। ওয়াসিফ নিজের পরনের পাঞ্জাবিটা পরিবর্তন করে ফেলেছে ইতিমধ্যে। এখানে প্রেস মিডিয়া ভিড় জমিয়ে ফেলেছে। এটাও যে শরীফুল চৌধুরীর কাজ সেটা ওয়াসিফের বুঝতে ন্যানো সেকেন্ডও লাগেনি। সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে ফেলেছে ওয়াসিফ। চৌধুরীরা জানে না, চৌধুরী যদি চলে পাতায় পাতায়, নেওয়াজরা চলে শিরায় শিরায়। গোপন সূত্রে আমরা খবর পেয়েছি আপনার সারের গোডাউনের আড়ালে মানব অঙ্গ দেহের বাইরে পাচার করছেন। এটা কতটুকু সত্যি? আরেকজন বলে উঠল, আশেপাশের লোকজন বলেছে এখানে বেশ কিছু মানুষের চিৎকার শোনা গেছে। ওয়াসিফ নিজের টুটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, এটা সত্যি মানুষের চিৎকার শোনা গেছে, তবে সেটা মানব অঙ্গ পাচারের জন্য নয়, আমার কর্মরত শ্রমিকের বাঁধভাঙা উল্লাস ছিল। এখানে 30টার মতো গরু কোরবানি দেওয়া হয়েছে। সেই মাংসগুলো শ্রমিক আর সাধারণ মানুষের মাঝে ভাগ করে দেওয়া হবে। ওয়াসিফ চোখের ইশারা দিতে ট্রে ভর্তি কেজি কেজি মাংস বের করা হয়। একটা ট্রে স্পেশাল ওয়াসিফ নিজের হাতে সাজিয়ে চৌধুরীদের কোরবানির ঈদ না হয় এবার নিজেদের লোকের মাংস দিয়েই হোক। সেই মাংস ভর্তি ট্রেটা একটা গাড়ি করে পাঠিয়ে দেয় চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। বনলতা নেওয়াজ আরাধ্যাকে ডেকে পাঠিয়েছেন। আরাধ্যা বনলতা নেওয়াজের একটু বেশি প্রিয় হয়ে গেছে। আরাধ্যার জন্য প্রথমবারের মতো বনলতা নেওয়াজের নিজের মেয়েকে ছাড়া ঈদ পালন করলো। আরাধ্যা যখন করিডোরের বাঁক পেরিয়ে সামান্য অগ্রসর হচ্ছিল, তখনই এক জোড়া হাত আরাধ্যাকে টেনে একটা রুমে নিয়ে আসে। আরাধ্যা চিৎকার করার আগে আরাধ্যার কোমল ঠোঁট জোড়া আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেল। অস্তুতিতে আরাধ্যা কুঁকড়ে গেল। চাইলেও সে সরিয়ে নিতে পারছে না। তার গা ঘিনঘিন করছে। শরীরে অন্য পুরুষের ছোঁয়া পেয়ে মরে যেতে ইচ্ছে করছে। কেটে গেছে দিন 10। ওয়াসিফকে বাড়ি পাওয়া আর চাঁদ হাতে পাওয়া সমান। রাজনীতি নিয়ে ভীষণ ব্যস্ত। বিরোধী দলের সাথে ঝামেলা চলছে। ক্যাম্পাসের এক পাশে মারামারি লেগে গেছে। ক্রিকেট ব্যাট, হকি স্টিক নিয়ে তুমুল মারামারি চলছে। ওয়াসিফের বিপক্ষ দল ক্যাম্পাসের বহিরাগতদের ঢুকিয়েছে মারামারি করার জন্য। ওয়াসিফের ছেলেদের উস্কে মারামারি লাগিয়েছে। ওয়াসিফ ছিল নিজের বাপের অফিসে, খবর পেয়ে ছুটে আসে। মারামারি তখন তুমুল। ওয়াসিফ একটা ব্যাট হাতে নিয়ে এগিয়ে যায়। সব থেকে বেশি লাফাচ্ছে যে ছেলেটা, তার বয়স 15 থেকে 16 হবে। দেখেই বোঝা যাচ্ছে বহিরাগত। দেখে ওয়াসিফের রাগ চরমে উঠে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। জনসম্মুখে মারামারি ওয়াসিফ খুব বেশি অপারগ না হলেও করে না। ওয়াসিফ ছেলেরা ওদের মেরে ক্যাম্পাসের বাইরে নিয়ে আসে। ওয়াসিফ ক্যাম্পাস থেকে বের হতে গিয়েও বাহির হয়নি। বাহিরে
দাঁড়িয়ে হরিণ চোখের রমণীকে দেখে ওয়াসিফকে দাঁড়াতে দেখে পিছনের ছেলেগুলো দাঁড়িয়ে যায়। ওয়াসিফ ইশারায় ওদের চলে যেতে বলে। হ্যাঁ বোরখাওয়ালি সামনে দাঁড়ানো কালো বোরখায় আভিত রমণী বোধহয় ওয়াসিফকে দেখেই বিরক্ত হলো। তার কুঁচকে যাওয়া চোখ চোখ দুটো দেখে তাই মনে হলো ওয়াসিফ যেন বিরক্ত করতে পেরে বেশি আনন্দই পেল। ওয়াসিফ দ্রুত পায়ে হেঁটে পথ আগলে আগলে দাঁড়ালো। তাসনিয়া তাসনিয়ার বিরক্তর মাত্রা বুঝি আরও বেড়ে গেল। চোখ বন্ধ করে নিজের বিরক্তিটা গেলার চেষ্টা করলো, কিন্তু পারল না বোধ হয়। কি সমস্যা আপনার? পথ আগলে দাঁড়িয়েছেন কেন? পথ পথ আগলে কোথায় দাঁড়ালাম? আমার এখানে দাঁড়াতে ইচ্ছে হয়েছে তাই দাঁড়িয়েছি। তোমার কোনো সমস্যা আছে? অবশ্যই আছে। আপনি আমার সামনে কেন দাঁড়িয়েছেন? আমার জানা মতে জায়গাটা তোমার বাপের নামে কাওলা করা না যে আমি এখানে দাঁড়াতে পারবো না। বাপের নাম উঠতেই সামনে থাকা রমণী তেরে বেগুনে আগুনে জ্বলে উঠল। দাঁত কিরমির করে বলল, জায়গাটা আপনার বাপের নামেও খাওলা করা না, তাই আপনিও যা ইচ্ছা তা করতে পারেন না। ওয়াসিফ ঘাড় বাঁকিয়ে বাঁকা হেসে বলল, ও রিয়েলি? এই জায়গা আমার বাপের নামে খাওলা করা না হলেও এই পুরো এলাকার আমার বাপের সম্পত্তি। এই এলাকার গাছের একটা পাতাও ওয়াসিফ নেওয়াজের কথা ছাড়া নড়ে না। আপনার অনেক অহংকার, তাই না? অহংকার করা অহংকার করার মতো ক্ষমতা থাকলে অহংকার করব না? অহংকার করতেও যোগ্যতা লাগে, সে যোগ্যতা অর্জনের ক্ষমতা সকলের থাকে না। তুমি চাইলে কি অহংকার করতে পারবে? অহংকার কিন্তু পতনের মূল। ওয়াসিফ নিয়াজকে পতনের ক্ষমতা কোনো এক বাপের ফোলার হয়নি। ছেলের না হলেও হয়তো কোনো মেয়ের আছে। সাবধান ভিপি সাহেব, আমার কেন জানি মনে হচ্ছে আপনার পতনের দিন শুরু হয়ে গেছে। আমাকে ধ্বংস করবে কে? তুমি? আমি হতে পারি। ধ্বংসকারী যদি তুমি হও তাহলে সেই ধ্বংস কবুল কবুল কবুল। বউ রেখে অন্য মেয়ের সামনে কবুল বলছেন? আপনি তো ভালোই আসলেই চরিত্রহীন। আমার বউ আছে তোমাকে কে বলল? আপনাকে দেখেই তো মনে হচ্ছে আপনি বিবাহিত। ছেলেদের কি দেখে বোঝা যায় যে বিবাহিত না অবিবাহিত? তুমি চাইলে চেক করতে পারো আমি বিবাহিত না অবিবাহিত। কি চেক করব? কি চেক করে কি চেক করবে নাকি? অসভ্য। তাসনিয়া আর কিছু না বলে উল্টো দিকে হাঁটা দিল। ওয়াসিফ বাঁকা হেসে তাকিয়ে রইল। সিগারেট বের করে সাদা ধোঁয়া উড়াতে উড়াতে গিয়ে বাইকে বসলো। রাত তখন 2টা বাজে। আরাধ্যা গভীর ঘুমে মগ্ন। দরজায় টকটক আওয়াজে আরাধ্যার গভীর ঘুমটা ছুটে গেল। আরাধ্যার দরজার আওয়াজ পাত্তা না দিয়ে আবারও ঘুমের চেষ্টা করলো। দরজায় করাঘাতের শব্দ বাড়ছে। আরাধ্যা বিরক্ত নিয়ে উঠে দরজা খুলে দেয়। দরজা খুলে দিতে কেউ একজন গায়ে পানি ঢেলে দিল। গায়ে ঢলে পড়ল। মদের উৎকো গন্ধ এসে নাকে টেকলো। গায়ের স্মেল নাকে টেকতে বুঝলো এটা ওয়াসিফ। আরাধ্যার ঘ্রাণ শক্তি প্রবল। বিয়ের দিন এই স্মেলটা পেয়েছিল বেশ অনেকক্ষণ। আরাধ্যা ধরে সরতে গেলে ওয়াসিফ নিজেই সরে যায়। এই তুমি আমাকে ধরবে না? তুমি আমাকে ছুবে না? তুমি আমাকে ছুলে আমার বুরখোয়ালি রাগ করবে। আরাধ্যা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। বউ ছুলে নাকি কোথাকার বুরখাওয়ালি রাগ করবে, সেটা আবার বউকেই বলছে। তুমি সব সমস্যা, তুমি চলে যাও, না তুমি মরে যাও, তাহলেই সব সমস্যা সলভ হয়ে যাবে। কি হলো, মরে যাচ্ছ না কেন? আরাধ্যা হতবাক হয়ে তাকিয়ে আছে। এই মাতালকে কে বুঝাবে? বলে তো মরে যাওয়া যায় না। তুমি মরে যাও বললেই কি কেউ মরে যেতে পারে? এই তুমি মরে যাচ্ছ না কেন? তুমি মরে গেলেই তাসনিয়া আমার হয়ে যাবে। তুমি শুয়ে চোখ বন্ধ করে ফেলো, তাহলেই তো মরে যাবে। আরাধ্যা ইচ্ছে করলো না মাঝরাতে নিজের ঘুম নষ্ট করে এই মাতালের মাতলামি সহ্য করার। ওয়াসিফের এক পা রুমের ভিতরে আর এক পা রুমের বাহিরে ছিল। আরাধ্যা ওয়াসিফকে ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। মাতাল হলে কি হবে? ওয়াসিফের হেল ইগো হার্ট হলো।
কথায় আছে না, যাতে মাতাল তালে ঠিক। হাত দিয়ে টাস টাস করে দরজায় বাড়ি দিতে লাগে। এই দরজা খুলো, খুলো বলছি। কত বড় সাহস আমার এই ওয়াসিফ নেওয়াজের মুখের উপর দরজা লাগিয়ে দিলে। দরজা খুলো বলছি, ভালো হবে না কিন্তু। আমি কিন্তু দরজা ভেঙে ঢুকে যাব। হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলে উঠল, এক মিনিট, এই দরজা খুলো, তোমার সাথে কথা আছে আমার। তাসনিয়া কিভাবে জানলো আমি বিয়ে করেছি? তুমি বলেছ না? আমি শিওর তুমিই বলেছ। আরাধ্যা খানে হেডফোন গুঁজে বসে রইল। ওয়াসিফ চিল্লা পাল্লা করতে করতে এক সময় ক্লান্ত হয়ে আরাধ্যার দরজা ঘেঁষে ঘুমিয়ে পড়ে। সবার আগে ঘুম থেকে উঠে মহিন। অবশ্য ঘুম থেকে উঠেছে বলে ভুল হবে, সে এখন ঘুমাতেই যাবে। সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট করেছে, এখন একটু হাঁটাহাঁটি করে গিয়ে ঘুমাবে। ওয়াসিফকে আরাধ্যার দরজার সামনে ঘুমাতে দেখে মহিন একটু অবাক হয়। মহিন হাঁটু গেড়ে ওয়াসিফের সামনে বসে, আলতো হাতে ওয়াসিফের খাতে ধাক্কা দেয় আর ডাকে, ভাইয়া, ওয়াসিফ ভাইয়া। ওয়াসিফ ঘুমের ঘোরে জবাব দেয়, হুম। তুমি এখানে ঘুমাচ্ছ কেন? ওয়াসিফ কোনো জবাব দেয় না। মহিন এবার একটু জোরেই ডাক দেয়। ওয়াসিফ দরফরিয়ে ঘুম থেকে ওঠে, চোখ মেলে তাকে বিরক্তি স্বরে বলে, মাথা খারাপ হয়ে গেছে তোর? এত সকালে আমাকে কেন ডাকছিস? মাথা আমার না তোমার খারাপ হয়ে গেছে? করিডোরে বসে ঘুমাচ্ছ কেন, তাও আবার বাবির রুমের সামনে? ওয়াসিফ এদিক ওদিক তাকিয়ে খেয়াল করে সে সত্যি আরাধ্যার রুমের সামনে। মাথাটা তার ভার লাগছে। রাতের কিছুই তার মনে পড়ছে না। সে এখানে কি করছে? কেনই বা এখানে এসেছে? কখন এসেছে? কিছুই মনে পড়ছে না। মঈন দুষ্টু হেসে বলল, ভাইয়ের সাথে বউয়ের সাথে বউয়ের সাথে সোহাগরাত পালন করতে এসেছিলে? বউ বুঝি লাথি মেরে বের করে দিল? আহারে আমার ভাইটা। ওয়াসিফ ঝটপট উঠে দাঁড়ায়, মঈনের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, কিন্তু কিন্তু প্রথমবারের মতো সেই দৃষ্টি মহিনের উপর কোনো প্রভাব পড়ল না, বরং দুষ্টুমির মাত্রা আরেক ধাপ বাড়িয়ে দিয়ে বলল, রেগে থাকাটা স্বাভাবিক। বুঝি বুঝি তোমার কষ্টটা, বুঝি, হাজার হোক আমিও তো ছেলে মানুষ। বিড়াল মাছ খেতে গিয়েছে, বিড়ালের মুখের সামনে থেকে সে মাছটা কেড়ে নিলে বিড়ালের রাগ হবে না? ওয়াসিফ টাস করে মহিনের গালে একটা চড় মেরে চলে যায়। বরংলতা নেওয়াজ ওয়াসিফকে ডেকে পাঠিয়েছে। ওয়াসিফ সবে ফ্রেশ হয়ে এসেছে। মঈনের চোখে মুখে দুষ্টু হাসি দেখে তার বুঝতে বাকি রইল না, তাকে না কিছুক্ষণ আগের ঘটনার মহিন মশলা মিশিয়ে বলেছে যে তাতে কোনো সন্দেহ নেই। হুট করে কিছু একটা ভেবে ওয়াসিফ বাঁকা হাসে, নিজের মনে মনে একটা প্ল্যান ঠিক করে নেয়। ওয়াসিফ টাস করে বনলতা নেওয়াজের রুমে ঢুকে, ঘুম কেমন হলো? যেমন হবার তেমনই। শুনলাম তোমার বউ নাকি তোমাকে লাথি মেরে বের করে দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওয়াসিফ একটু থামে আর বনলতা নেওয়াজ ভাবেনি ওয়াসিফ নেওয়াজ বিষয়টা স্বীকার করে ফেলবে। আপনার কথাগুলো নিয়ে আমি খুব করে ভেবেছিলাম এবং ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম আর অনাকাঙ্ক্ষিত বউকে মেনে নেব। সেই অনুযায়ী ওনার সাথে আলোচনা করতে গিয়েছিলাম, কিন্তু বাকিটা তো আর আপনার অজানা নয়। বনলতা নেওয়াজ ভাবেনি ওয়াসিফ গেমটা এইভাবে নিজের ফেভারেট দিয়ে নিয়ে নেবে। উনি তো একটু ডিফারেন্ট গেম খেলতে চেয়েছিলেন। আমাকে লাথি মেরে বের করে দিয়েছে, বিষয়টা আমার ইগোতে লেগেছে। ওয়াসিফ নেওয়াজের ইগো হার্ট হার্ট হয়েছে, বুঝতে পেরেছেন? এই রমণীর সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। আর পুরুষ মানুষ কি আর বউ ছাড়া থাকতে পারে? আমি খুব দ্রুত বিয়ে করতে চলেছি। ওয়াসিফ বনলতা নেওয়াজকে কিছু বলতে না দিয়ে বেরিয়ে গেল। ওয়াসিফ বেরিয়ে যেতেই বনলতা আরাধ্যাকে ডেকে পাঠায়। আরাধ্যা আসতেই বনলতা নেওয়াজ গম্ভীর স্বরে বলে ওঠে, এত রূপ দিয়ে কি করবা যদি স্বামীকে আটকাতে না পারো? গতকাল ও তোমার কাছে গেল, তুমি বের করে দিলে কেন? এখন যে আরেকটা বিয়ে করতে চাচ্ছে, এখন কি করবে? আমি রূপ দিয়ে কাউকে বোলাতে চাই না, ছলনা করে কাউকে পেতেও চাই না। রূপ দিয়ে কাউকে আটকানো যায় না, যে আটকে সে এমনিতেই আটকে। আপনার নাতি অন্য নারীর মোহে পড়েছে, ওনাকে কেন কিছু দিয়ে আটকানো সম্ভব না?
সতীনের সংসার করবে বলে প্রস্তুত হয়ে গেছো নাকি? আমার এখনো এতটা খারাপ দিন আসেনি যে সতীনের সংসার করব। তালাক দিবে? তালাক তো এই জন্য দিব না। আর দাদি, মাথায় এত প্রেশার নিয়েন না, যা হবে দেখতেই পাবেন। আমি আসছি। আরাধ্যা গুনগুন করতে করতে রুমে আসে। মৌনি মোটামুটি সব কাজেই এক্সপার্ট, শুধু কথা বলতে একটু পিছিয়ে। গায়ের রংটা শ্যামলা, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, পিঠ অবধি কালো চুলের কালো রঙের চুল, কুকরানো চুল, মুখ জুড়ে একটা মায়া আছে। ফেস কাটিং মার্শাল্লাহ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। তার জীবনের প্রথম পছন্দ, প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা সব অনির্বাণকেই ঘিরে। সে চতুর্দশী রমণী একটু একটু করে অনির্বাণের প্রতি অনুভূতি জমাতে জমাতে আজকের অষ্টদশী কন্যা। কিন্তু অনির্বাণ তাকে ভীষণ অবহেলা চোখে দেখে। কেন জানি তাকে সবসময় এড়িয়ে চলে। অন্যের প্রতি অন্যার প্রতি বিশেষ একটা নজরও তার দৃষ্টি এড়ায়নি। তখন যে তার বুকের ভিতর কেমন কষ্ট হয়, বুকের হাড় ভেঙে যাওয়ার মতো সমান ব্যথা অনুভব হয়। অ্যাডমিশন কোচিং পড়েছে সে, পড়াশোনায় ভালো হওয়ায় ডাক্তারি প্রফেশনটায় ফার্স্ট চয়েস রেখেছে। অনির্বাণ বেশ কয়েক মাস ধরে দেশের বাইরে আছে, সে জানে। কাফে থেকে এক সুন্দরী রমণীর কোমর জড়িয়ে অনির্বাণকে বের হতে দেখে মৌনির চোখ চলচল করে ওঠে। আজ সুন্দরী নয় বলে সে এত অবহেলিত। সুন্দরী হলে বুঝি অনির্বাণ তাকেই ভালোবাসতো? মনির ইচ্ছে করলো অনির্বাণের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে, আমাকে একটু ভালোবাসলে কি হতো অনির্বাণ ভাই? ইচ্ছে করে কেউ তো কালো হয়ে জন্মায় না। আমার হাতে যদি সেই ক্ষমতা থাকতো, তাহলে নিজেকে সর্বোচ্চ সুন্দরী হিসেবে তৈরি করতাম, যাতে আপনার নজর আমার দিকে দেখে কখনোই না সরে। এক জীবনে তো আর সবার সব চাওয়া পূর্ণ হয় না। আপনি না হয় এই কালো মেয়েটার সাথেই মানিয়ে নিতেন। মনির চোখ দুটো ঝাপসা হয়ে এলো। সে ঝাপসা চোখেই দেখলো অনির্বাণ মেয়েটার মাথায় একটা চুমু খেলো। আশেপাশে তাকিয়ে টুপ করে টুটে একটা চুমু খেলো। মনি আর দাঁড়িয়ে থাকতে পারলো না, হাঁটু ভেঙে বসে পড়লো কংক্রিটের রাস্তায়। হাঁটার মতো শক্তি সে পাচ্ছে না, শরীরটা ভীষণ দুর্বল লাগছে। এভাবে কতক্ষণ কাটলো মনির জানা নেই। কারো ব্যস্ত গলায় মনির ঘোর কাটলো, তুই এখানে বসে আছিস কেন? বলতে বলতে মঈন মনির পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। লাল চোখ জোড়া নিয়ে মইনের দিকে তাকায় মৌনি। মনি এমন এমন ভাঙাচোরা বিধ্বস্ত রূপ দেখে মঈন আঁতকে ওঠে। সবাই বলে সব ভাই বোনদের মাঝে মৌনি সব থেকে বেশি ম্যাচিওর, কিন্তু মঈন তো জানে না তার বোনের কতটা সফট মাইন্ডের। কোনো কিছু সহজে অ্যাকসেপ্ট করতে পারে না, নিজের ভেতরকার কষ্ট কাউকে বলতে পারে না। এই কারণে মঈনের ভয় হয়। নিজের মাঝে সবকিছু চেপে রাখতে রাখতে মানুষ উন্মাদ হয়ে যায়, অতঃপর নিজেকে শেষ করে দেবার রাস্তা খোঁজে। কি হলো, চুপ করে আছিস কেন? এভাবে বসে আছিস কেন? কেউ কিছু বলেছে? কোনো ছেলে টেস্ট করেছে? মনি মইনের একটা কথারও উত্তর দেয় না, বরং ভাঙা গলায় বলে, আমাকে একটু বাসায় নিয়ে যাবা? মঈন বুঝলো মনির নিজের সমস্যার কথা তাকে বলতে ইচ্ছুক না। জোর করে মৌনিকে দিয়ে কিছু বলানো সম্ভব না। আয়, গাড়ি আছে সাথে। আমি হাঁটতে পারছি না। মঈন আর কোনো বাক্য ব্যয় না করে মৌনিকে কোলে তুলে নেয়। সযত্নে মৌনিকে গাড়িতে বসিয়ে রাস্তা থেকে মনির ব্যাগটা কুড়িয়ে নেয়। অসিফ বসে আছে 220 নাম্বার রুমে। অসিফকে ভার্সিটিতে একা কখনোই দেখা যায় না, সবসময় তার পেছনে 20-25টা ছেলে থাকেই। তবে আজকে সে একাই বসে আছে। হুট করে সে টেবিলের চাপড়ে গলা ছেড়ে গান গাইতে শুরু করলো। ও নন্দিনী, ও ননদিনী, আর দু মুঠো ছাল ফেলে দে হাঁড়িতে, আর যাব না সেই বেগুন তুলিতে। গান গাইতে গাইতে হুট করে থেমে যায়, বুঝতে পারে ভুলভাল রিলিক্স বলে ফেলেছে। আসল গানটা তার মনেই পড়ছে না। তাসনিয়া ক্লাস শেষে একটু ডিপার্টমেন্টের হেড অফিসে গিয়েছিল কিছু দরকারি কাগজ তুলতে, আর বিভাগীয় প্রধানের সাথেও তার একটু দরকার ছিল। ফোনটা বেগে রাখতে রাখতে করিডোর পার হচ্ছিল, হুট করে একটা মেয়ে ধাক্কা দিয়ে 220 নম্বর রুমে ফেলে দিয়ে দরজাটা আটকে দিল। কি হয়েছে বুঝতে তার কয়েক সেকেন্ড লাগে। দরজা আটকানোর শব্দ ওয়াসিফও সামনে তাকায়। এই মেয়ে, তুমি এই রুমে কেন আসছো? আর দরজা আটকে দিয়েছো কেন? ওয়াসিফকে দেখে তাসনিয়ার মাথা হ্যাং হয়ে যায়।
বিষয়টা তার কাছে সুবিধার ঠেকছে না। বিশ্বাস করুন আমি ইচ্ছে করে আসিনি। তুমি ইচ্ছে করে আসোনি তো আমাকে কোলে করে রেখে গেছো এখানে? তুমি ইচ্ছে করে আসোনি তো তোমাকে কোলে করে রেখে গেছি এখানে? কই কাউকে তো দেখছি না। তুমি আমাকে দেখে এই রুমে আসছো। দরজা বন্ধ করে আমার ইজ্জত হরণ করার পরিকল্পনা এঁটেছো? তাসনিয়া জামানের এতটাও খারাপ দিন আসেনি যে আপনার ইজ্জত হরণ করতে আসবে। আপনি ল্যাংটা হয়ে শুয়ে থাকলেও আমি তাসনিয়া জামান কখনোই ফিরে তাকাবো না। ওয়াসিফ কেমন বাকরুদ্ধ হয়ে গেল। সে ল্যাংটা হয়ে শুয়ে থেকে একটা মেয়েকে সিডিউস করার চেষ্টা করবে, এতটাই অধঃপতন আর এতটাই সস্তা হয়ে গেছে ওয়াসিফ নেওয়াজ। ভেন্টিলেটর দিয়ে একটা সাপ বেয়ে এদিকে আসতে দেখে ভয়ে লাফিয়ে ওঠে তাসনিয়া। লাফিয়ে গিয়ে ওয়াসিফের গায়ে পড়ে গলা জড়িয়ে ধরে। ওয়াসিফ ঠেলে সরাতে যায়, তাতেই তাসনিয়া ততই শক্ত করে ধরে। টানা হেঁচড়ায় তাসনিয়ার নেকাবটা খুলে যায়। ঠিক সেই টাইমে দরজা খুলে রুমে প্রবেশ করে ভার্সিটির কমাথাদর কিছু ব্যক্তিবর্গ। চ্যানেল গল্পটি চলবে। অবরুদ্ধ প্রেম গল্পের প্রথম অংশ। উর্বনা মর্তুজা নম্রতা। গল্প পড়ায় ভুলভ্রান্তি হলে দয়া করে নিজ গুণে দেখে নেবেন, নিজে পড়ে নেবেন আর আমাদের ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের চ্যানেলে এত সুন্দর সুন্দর গল্পগুলো আমরা সবসময় কন্টিনিউ করব আর আমরা এক গল্প শেষ না করে অন্য গল্পে যাই না। এরকম চ্যানেল এরকম গল্প আপনি আর কোথাও পাবেন না। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে নতুন পর্বের নতুন গল্পে। ঠিক আছে, ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকুন।